দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে আমরা দেশ এবং দেশের বাইরের রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও যথারীতি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনা চলে যেতে চাই। অনেকগুলো বিষয় আছে, দেশের ভিতরে আছে, একই সঙ্গে কানাডা, সিরিয়া, ইরান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা কিছু ঘটছে এবং অনেক কিছুর সঙ্গেই আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট। একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ তো রয়েছেই আমাদের আলোচনায়। সৈয়দ মাহমুদুল্লাহ, শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, অর্থনীতিতে নানা নেতিবাচক প্রভাব পড়ছে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় কিংবা তাকে যারা ভোট দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে, তাদের অনেকেরই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে অর্থনৈতিক অবস্থাটা পুনরুদ্ধার হবে, কিন্তু নানা ধরনের অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনকি মন্দার কথা বলা হচ্ছে। এবং আজকে যদি ড্রপ ফলে 900 পয়েন্ট পড়ে যাওয়ার বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই আপনার কাছে। হ্যাঁ, এই যে মানে এটা স্টক মার্কেটে যে শেয়ার মার্কেটে ধস বা পতন বিপুল বিপুল পরিমাণে এটা হয়েছে। 2025 সালে এটা সবচেয়ে বেশি আজকের এই যে দরপতন, ধস নামা, এবং 2022 সালের পরে এই ধরনের ঘটনা একই সঙ্গে এত বিপুল হয়নি। এবং এর ফলে আরেকটা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেউ কেউ অর্থনীতিকরা বলছেন আপনি যে ট্যারিফ আরোপ করছেন এবং অন্যান্য অর্থনীতি, বিশেষ করে বিদেশের থেকে যেসব পণ্য আমদানি করা হয়, কানাডা, মেক্সিকো, চায়না মূলত, কিন্তু এছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রেও তিনি বলেছেন উনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন, আমদানি শুল্ক। এইটার কারণে এবং আপনার অন্যান্য অর্থনৈতিক ইমিগ্রেশন পলিসি ইত্যাদির কারণেও মানে অর্থনীতির উপরে প্রচুর প্রভাব পড়তে পারে। বিশেষ করে এই শুল্কের কারণে আপনার রিসেশন হতে পারে। রিসেশনের বাংলা কি? মন্দা। মন্দা। মন্দা হতে পারে। তখন তিনি বললেন যে অনেক কিছুই ঘটতে পারে, আমি এটা রুল আউট করছি না, আমি বলছি না যে এটা হতে পারে না, কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমার যে সমস্ত নীতি, এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মজবুত করবে, অনেক বেশি শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অনেক বেশি মানে বিদেশি শুল্কের কারণে অনেক বেশি রাজস্ব আয় হবে এবং দেশে তার যে অর্থনৈতিক নীতি, এর কারণে প্রোডাকশন বাড়বে। অনেক প্রোডাকশন বিদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিতরে কোম্পানিগুলো নিয়ে আসবে। ফলে অর্থনীতি এট দি এন্ড অফ দি ডে পরবর্তী সময় সাময়িকভাবে ক্ষতি কিছু আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত শক্তিশালী হবে। তার এই বক্তব্যের কারণে আজকে যখন মার্কেট খুললো সোমবারে, তখন এই ধসটা নেমেছে একেবারে তাৎক্ষণিকভাবে। এটা প্রচন্ড ধস নেমেছে। খালি তার নেমেছে তা না, আপনার এই যে যাদের শেয়ার পতন হয়েছে তার ভিতরে তার যে বিশেষ উপদেষ্টা, যিনি সরকারি চাকরি বাকরি থেকে ফায়ার ইত্যাদি করার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখছেন, এলন মাস্ক, তার কোম্পানির শেয়ার পতন, ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসাবে সবচেয়ে বেশি যাদের শেয়ারের মূল্য কমেছে, তার কোম্পানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটা হলো। 2 নম্বর হচ্ছে এই দরপতনের আরেকটা কথা বলা হচ্ছে যে এটার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মানে 20% পর্যন্ত মন্দা ঘটতে পারে, নেমে যেতে পারে। এবং সারা ওয়ার্ল্ডের মানে রিসেশন, সারা ওয়ার্ল্ডের গ্লোবাল অর্থনীতিতে 40% পর্যন্ত ধস নামতে পারে, মন্দা ঘটতে পারে। তো এটা একটা বিরাট, সারা বিশ্বে 5% 10% কমলেও সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। ইউক্রেন যুদ্ধের কারণে আমরা যেটা জানি, সংক্ষেপ করছি, আপনারা আজকে দ্রুত শেষ করবেন, সারা বিশ্বে অর্থনীতি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটা কথা বলা উচিত যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এক জায়গায় শুল্ক আরোপ করেন, কালকে কেউ ধরাধরি করে তাকে লবিং করছে, অথবা তিনি ভাবছেন একটা চাপের মুখে রেখে তাদের থেকে কিছু আদায় করা। এইটা অন এন্ড অফ, অন এগেইন অফ এগেইন, এই নীতির কারণে তিনি সবাইকে চাপে রাখতে চান। কিন্তু এইটা অর্থনীতির উপরে যদি প্রচন্ড চাপ পড়ে, সেটা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের ক্ষতি এখনো পৃথিবী সামলে উঠতে পারেনি।
তার উপরে তার এই নীতি, ফলে যুক্তরাষ্ট্রে মানে তার ইমিগ্রেশন নীতির কারণে লোককে জোরে সোরে তাড়িয়ে দেওয়া, রিপোর্ট করা, এটার প্রতিক্রিয়া পড়ছে। মানে বিভিন্ন সেক্টরে মন্দা দেখা দেবে, ফলে ওভারঅল দেশের অর্থনীতি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অর্থনীতিবিদরা করছেন। আর বিস্তারিত আলোচনার সুযোগ নেই বলে আমি সংক্ষেপে শেষ করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সংক্ষেপেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছেন এবং সবচেয়ে বড় কথা হলো, যখন আমেরিকার অর্থনীতি সমস্যাগ্রস্ত হবে কিংবা কোনো সমস্যায় পড়বে, সেটা আসলেই পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে। এবং সামনের দিনগুলোতে আসলে কি অপেক্ষা করছে এটি নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা হয়তো সামনের দিনগুলোতে আমরা আরো কিছু বিশ্লেষণ পাবো। তবে আমি শেখ আল মামুন আপনার কাছে জানতে চাই যে ইউএসএআইডি, যেটির মাধ্যমে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশকে সহায়তা করে থাকে, নানা বিষয়ে সহায়তা করে থাকে, গণতন্ত্র থেকে অন্যান্য বিষয়গুলোতে সহায়তা করে থাকে। বাংলাদেশের $29 মিলিয়ন বরাদ্দ নিয়েও অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু স্টেট সেক্রেটারি আজকে জানিয়েছেন 83% ইউএসএআইডির প্রতিষ্ঠানগুলো, প্রোগ্রামগুলো ক্যান্সেল করা হয়েছে। এটির আসলে প্রভাব কি পড়তে যাচ্ছে? It's going to be huge impact, এবং স্পেশালি যে রেড স্টেট বোর্ড যেটাকে বলা হয় আমরা, যে মিড ওয়েস্ট, ওহাইও, আইওয়া, যেসব জায়গাতে প্রচুর ভুট্টা হয়, হুইট, সয়াবিন, এগুলো হচ্ছে হিউজ এক্সপোর্ট। এটা আমরা যে ইউএসএ দিচ্ছি ধরেন so many billions of dollars, it's aid, we are providing the food, এবং এটার পারপাসে ইউনাইটেড নেশন ইভেনচুয়ালি পরবর্তীতে গিয়ে হয়তো বা ইউএস গভর্নমেন্ট এটাকে দেয়, কিন্তু we are buying those products from what? From the farmers, and farmers are getting benefited. So farmersরা যখন এই ইউএসএইড ক্যান্সেল করছে, যেখানে আমেরিকাতে 493 মিলিয়ন হেক্টরস অফ এগ্রিকালচার মানে চাষবাস করা হয়, সেটা কিন্তু এবছর অনেক কমে যাবে। তার কারণ ফার্মার্সরা they don't like to take a risk, এবং তারা অলরেডি লুজিং লট অফ মানি বিকজ অফ দিস ইউএসএইড স্টপের কারণে, ক্যান্সেলেশনের কারণে, এবং ইন দ্য লং রান they will lose because they have to find a new market. If they don't find a new market, then what they're going to sell it? They cannot have enough money to pay off their loans and all this equipment তারা যেগুলো ইউটিলাইজ করে, তার এগেনস্টে তারা লোন নেয়, এটা কিন্তু তারা পে করতে পারে। সেটা আমেরিকার ইকোনমিতে এটা হিউজলি নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, এবং এর ফলাফল আমরা মিড টার্ম ইলেকশনে অবশ্যই দেখতে পারবো। জি, আমরা একটু আমেরিকার সীমানা ছাড়িয়ে বিশ্বের দিকে চোখ দিতে চাই। একেবারে প্রতিবেশী দেশ কানাডা দিয়ে শুরু করতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আমরা জানি যে সেখানে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছে মার্ক কার্নি, এবং তিনি তার কনভেনশনের ভাষণে স্পষ্ট করেছেন আমেরিকা যে যুদ্ধ শুরু করেছে, ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ আরোপ করতে চাচ্ছে, সেটির মাধ্যমে কোনোভাবেই কানাডাকে পরাজিত করা সম্ভব হবে না, কানাডা জিতবে। এবং তিনি স্পষ্ট করেছেন যে করে হোক আমেরিকার অংশ কখনো কানাডা হবে না। এটি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। শেখ আল মামুন, আপনি কি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? ইয়েস, প্রিভিয়াসলি আপনি যেটা বলতেন, মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলতেছিল যে ট্রাম্পের যখন যাকে মনে হয় তাকে তখন মানে ট্যারিফ ইম্পোজ করবে, যাকে মনে হবে তাকে ছাড় দিবে। ফর জাস্ট সিম্পল এক্সাম্পল, যেমন আমরা জানি হোন্ডা সিভিক এবং নিসান সেন্ট্রা, এই দুটা ছোট কোম্পানি, যেমন টয়োটা করোলা একটা ছোট গাড়ি তৈরি করে, তা দুই কোম্পানি কিন্তু সিভিক তারা তাদের প্ল্যান্ট হচ্ছে আপনার কানাডা, আর সেন্ট্রা হচ্ছে আপনার মেক্সিকোতে। এখন মেক্সিকোতে যখন আপনি ট্যারিফ মকুব করলেন আর হোন্ডাকে ইম্পোজ করলেন, তখন হোন্ডার সিভিকের যে প্রোডাকশন, they're going to collapse. So eventually American people is going to pay, or they have to pay at least $10,000 to $12,000 more money. এবং ট্যারিফ নিয়ে সবসময় উল্টো পাল্টা, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে আপনি একবার অন করেন একবার অফ করেন, অর্থাৎ আপনি একেবারেই এইবার যখন দ্বিতীয় দফায় ট্যারিফ আরোপের ঘোষণা দিলেন, তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন কোনো ডিলের ক্ষেত্রে 0 আওয়ার, অর্থাৎ কোনোভাবে তিনি ডিলে করবেন না, কিন্তু শেষ পর্যন্ত সেটি ডিলে করেছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, যে প্রশ্নটি আপনার কাছে করছিলেন যে কানাডার লিবারেল পার্টির নতুন নেতা, এটি জাস্টিন ট্রুডোর সঙ্গে আমরা জানি যে সম্পর্কটা খারাপ পেতে গিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন মার্ক কার্নি তিনিও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে যুদ্ধ ঘোষণার কথাই বলছেন। এটা তো হচ্ছে যে ট্রাম্প যেভাবে কথা বলছেন, সেটা ব্যক্তিগতভাবে ট্রুডোর সাথে তার সম্পর্ক যাই থাক, কিন্তু যে কথা বলছেন সেটা কানাডার সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। তিনি কানাডার প্রধানমন্ত্রীকে বলছেন গভর্নর, তার মানে একটা স্টেটের নেতা। তারপরে ওই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম স্টেট অঙ্গরাজ্য হিসেবে তিনি বলছেন যে তোমরা জয়েন করো। এই ধরনের কথা তাদের আত্মাভিমানে, জাত্যাভিমানে ভালো লাগে একটা রাষ্ট্রকে। এবং কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মানে আয়তনের দিক থেকে, এবং প্রচুর মানে বিপুল সম্পদের, খনিজ সম্পদ, ন্যাচারাল সম্পদের সমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্র মতো এত ডেভেলপড হয়নি, কিন্তু ডেভেলপ করার স্কোপ আছে। এই একটা জনসংখ্যা এদের থেকে অনেক কম।
মিলিটারির দিক থেকে ওরা মানে কম ব্যয় করে কোন মানে ন্যূনতম ব্যয় করে ওরা চালিয়ে যাচ্ছে। কিন্তু কানাডা সম্পর্কে সারা বিশ্বে একটা মানে লিবারেল ডেমোক্রেসি, ভদ্র, শান্ত, সভ্য, আইন শৃঙ্খলা অবস্থা বেটার, এই ধরনের একটা মানে ভাবধারা সারা বিশ্বে। এবং ইউরোপিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর মতো কানাডাতেও সমস্ত জাতি, যে সমস্ত প্রত্যেক ব্যক্তি চিকিৎসা, স্বাস্থ্য রাষ্ট্র কর্তৃক নিশ্চিত। এই ধরনের একটা রাষ্ট্রকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেললেন, একটা তাদের উপরে তোমরা আমাদের দেশে দখল করেন নেওয়ার মতো। ইনি নতুন নেতা নির্বাচিত হয়ে তিনি আবার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ট্রুডোর বন্ধুও বটে। তিনি তার একটা হচ্ছে, তিনি যদিও কোনোদিন রাজনীতি করেননি ডাইরেক্টলি, তিনি কানাডার যে রাষ্ট্রীয় ব্যাংক, যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক, ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা আরেকটা দেশ, এই দুই দেশের দুই ব্যাংকের তিনি রাষ্ট্রীয় ব্যাংকের চিফ ছিলেন ওখানেও এখানে। এবং দুইটা ব্যাংকে তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সময় লিড করে মানে অত্যন্ত বলিষ্ঠ অর্থনীতিতে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ফলে তার সম্পর্কে পজিটিভ ধারণা একটা আছে। আর একটা প্রায় 89%, মোট 1.5 লক্ষ রেজিস্টার্ড ইলেক্টরস, লিবারেল পার্টির যারা নেতা নির্বাচনে ভোট দেওয়ার জন্য যোগ্য, তারা ইলেক্টর। ওই ইলেক্টর 1.5 লক্ষ ইলেক্টর ভোট অংশগ্রহণ করেছেন। তার ভিতরে 89 পয়েন্ট সামথিং, বোধহয় অলমোস্ট 90% ভোট তিনি পেয়েছেন একাই। তারা অন্য 2-3 জন প্রতিনিধি অল্প কয়েক % করে পেয়েছেন। ফলে তার প্রতি প্রচন্ড সমর্থন আছে। আর এর আগে পর্যন্ত, কয়েক সপ্তাহ আগে পর্যন্ত কানাডার ব্যাপারে অত্যন্ত এই ধরনের কঠোর মন্তব্য করার আগে ট্রুডোর অবস্থা এবং লিবারেল পার্টির অবস্থা খুব খারাপ ছিল। তাদের পপুলারিটির চাইতে কনজারভেটিভ পার্টি অনেক বেশি, 40% পর্যন্ত বেশি ছিল একটা পর্যায়ে। সেটার থেকে নামতে নামতে 20% নেমেছে। সর্বশেষ এখন বলা হচ্ছে যে লিবারেল কনজারভেটিভ পার্টি ইলেকশনে হেরেও যেতে পারে। কার্নির নেতৃত্বে হয়তো এই দেশ লিবারেল পার্টি উইনও করতে পারে। এবং তিনি কার্নি বলছেন, না, কানাডা তোমার রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে এক, এবং কানাডা অর্থনীতিও জয়ী হবে, এই তোমার ট্যারিফের যুদ্ধে তোমার সাথে আমরা জয়ী হব, হকি খেলার প্রতিযোগিতা আমরা জয়ী হব। মানে এই ট্যারিফ যুদ্ধটাকে তিনি হকি খেলার সঙ্গে তুলনা করে বলছিলেন যে হকিতে আমরা দুই দেশের মধ্যে হকি খেলাও মাঝে মাঝে হয়, তাতে কানাডা মোটামুটি ভাবে বেশিরভাগ সময় জয় হয়। তিনি বলছেন যে হকি খেলাতে আমরা জয় হবো, ট্যারিফের যুদ্ধ জয় হবে, এই একটা। আর মানে তিনি বলছেন যে আমরা শক্ত জবাব, একটা সার্বভৌম জাতি হিসাবে আমাদের কে তুমি বশ করতে পারবে, অংশ নিয়ে করে নিতে পারবে, এইরকম কোনো ধারণা করো না। এবং কানাডার মানে অন্টারিও প্রদেশ, যেটা টরন্টো যেটার অংশ, সেই প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের 3টা স্টেটে বিপুল পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেটা মিনেসোটা, মিশিগান এবং নিউ ইয়র্ক স্টেটে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ আসে। তারা অলরেডি অতিরিক্ত শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে এবং ভবিষ্যতে এই শুল্ক আরো বাড়াবে বলেছে। তাছাড়া কানাডা ইতিমধ্যে ঘোষণা করেছে কোন কোন পণ্যে তারা শুল্ক আরোপ করবে। ফলে ইনি যেই মুহূর্তে অফটাকে আবার সুইচ অন করে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ওরা ওদেরটা অন করে দেবে। অর্থাৎ একেবারে বাংলাদেশের রাজনীতির স্টাইলে, বাংলাদেশের রাজনীতিতে নিশ্চয়ই আপনার জানা আছে জনপ্রিয় একটা ডায়ালগ ছিল যে খেলা হবে। অর্থাৎ মার্ক কার্নি এখন এই ধরনেরই একটা ঘোষণা দিচ্ছেন যে খেলা হবে। ডোনাল্ড ট্রাম্প, তুমি যদি কিছু করো আমরা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কানাডা নিয়ে এবং শেকাল মামুন, আপনার কাছে জানতে চাই যে যেটি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে কানাডা পাল্টা নানা ট্যারিফ আরোপ করবে। অন্টারিও আজকে ইউএসএ তে, আমেরিকাতে যে বিদ্যুৎ তারা রপ্তানি করে সেখানে 25% ট্যারিফের কথা বলছে, যেটি ট্রেড ওয়ারেরই একটি অংশ। এটির ইম্প্যাক্ট আসলে কিংবা এটির প্রভাব কি পড়বে? ওয়েল, আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি, উই নিড টু গেট রেডি। আমরা অলরেডি জানি যে আমাদের নিউ ইয়র্কে ইলেকট্রিসিটি বিল তারা মানে con addition বলছে to increase the improve the infrastructure, তারা they want to increase another 12 to 15%. They already proposed like a month ago, and with that additional 25% tariff from the Ontario, because we receive a huge quantity, more than 1.5 million household তারা আমরা অন্টারিও থেকে ইলেকট্রিসিটি থেকে পাই। এবং এটা একটা গ্রিড সিস্টেম, যে কোথাও থেকে যদি হঠাৎ করে শাটডাউন করে তখন ইটু ক্যানট সাস্টেইন, এই গ্রিড কলাপস করতে পারে। তো এটা যেমন আমরা দেখছি
আমাদের এখানে বিগেস্ট স্টক মার্কেট, আমাদের এখানকার ট্রানজিট সিস্টেম, হোল থিং কুড collapse, it could be dark. So beside these things, it's going to be huge impact এবং নিউ ইয়র্কে really we are worried. জি, আমরা প্রসঙ্গ জি সৈয়দ না, আমি মাহমুদুল্লাহ। আরেকটু অ্যাড করতে চাই। এটা হচ্ছে যে কানাডা ওই যে কারণে আরেকটা কথা বলেছেন যে এই যুদ্ধ, এই সংঘাত আমরা চাইনি, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো নিঃসন্দেহে এখন ইউরোপের ব্যাপারে যেমন ইউরোপ থেকে ন্যাটো থেকে উইথড্র করা, তারাও আবার নতুন করে চিন্তা করছে। এই মানে আমরা এটা চাইনি, যুক্তরাষ্ট্র আমাদের থেকে নিজেদেরকে উইথড্র করি, তারা নিজেদেরকে প্রিপেয়ার করছে। একটা সমস্ত রাজনীতিকদের, রাষ্ট্রনায়কদের খালি এই দেশে না পৃথিবী ব্যাপী পড়া উচিত একটা বই, বাধ্যতামূলক পড়া উচিত আমাদের সাংবাদিকদেরও যদি সম্ভব হয়। রাইজ ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার, গিবন্সের অসাধারণ বই। ওইখানেও কালিগুলা নামে এক পাগলা মানে অর্ধ উন্মাদ ব্যক্তি একবার এম্পায়ার হয়েছিল। ফলে হয় কি, অনেক সময় রাষ্ট্রনায়করা যে সমস্ত সিদ্ধান্ত নেন সেটা তার যুগকে এবং তার সভ্যতাকে প্রভাবিত করে। এই মানে এই যুক্তরাষ্ট্রেরই একজন বিখ্যাত সাংবাদিক কয়েক বছর আগে একটা বই লিখেছেন, ফরিদ জাকারিয়া, তিনি লিখেছেন এই সেঞ্চুরিতেই ডিক্লাইন যুক্তরাষ্ট্রে শুরু হবে। মানে এই সমস্ত অদ্ভুত সিদ্ধান্ত ছাড়াও এমনিতেই শুরু হবে, কারণ একটা প্রত্যেকটা রাইজের সাথে যখন রাইজ হতে হতে একটা সময় তার আত্মম্ভরিত হয়, অত্যন্ত অন্যায় সব ভুল সব পদক্ষেপ নিতে থাকে। ফলে এই সমস্ত কারণে তারা এখন চায়নাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে ইত্যাদি। কিন্তু এট দি এন্ড অফ দি ডে আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত কিছুই যুক্তরাষ্ট্রের ডিক্লাইন ত্বরান্বিত করার মানে সম্ভাবনাকে প্রকট করে তুলবে। ধন্যবাদ। এবং বর্তমান প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর কেন যেন ঘুরে ফিরে এই আলোচনাগুলো বারবার আসছে যে মানে আমেরিকার কথা বলছি আমরা, যে আমেরিকাতে হয়তো সামনের দিনগুলোতে ভালো কিছু অপেক্ষা করছে না, বৈশ্বিকভাবে অপেক্ষা করছে না। আমরা শেখ আল মামুন আপনার কাছে জানবো, সেটা হলো যে ইউক্রেন ইস্যুতে নানা নাটকীয়তা আমরা দেখেছি। হোয়াইট হাউসে যেটি হয়েছিল, একেবারে যেটি বাকবিতণ্ডা হয়েছে দুই প্রেসিডেন্টের মধ্যে, জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে, এরপর আসলে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল যে ইউক্রেনের ভাগ্যে কি আছে। ইউরোপিয়ান দেশগুলো দ্রুত বৈঠক করেছে এবং শেষ পর্যন্ত আমেরিকাকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনা গেছে, যার ফলশ্রুতিতে সৌদি আরবের এই বৈঠক, যেখানে জেলেনস্কি নিজেও যোগ দিচ্ছেন। এবং সেইখানে আশা করা হচ্ছে যে সাময়িক একটা যুদ্ধবিরতির ব্যাপারে ইউক্রেন প্রস্তাব দেবে, যেটি মূলত আমরা ইউরোপিয়ান নেতাদের বৈঠকের পরে দেখেছিলাম যে তারা 1 মাসের বৈঠকের কথা বলছিলেন। এখন সৌদি আরবের এই বৈঠকটা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কতটা কার্যকর ভূমিকা রাখবে? Well, previously Saudi Arabia also, host this peace deal with the Russia, with the Ukraine behind the scene. So definitely it's a positive, positive things আমরা দেখতে পারতেছি. Hopefully this is the beginning of the end of this Ukraine-Russia war. এখন, he needs to save his back. Ukraine অবশ্যই কিছু না কিছু প্রপোজ করতে হবে, but ultimately আমরা দেখতে হবে যে they're losing 20% of their land that রাশিয়া অকুপাই করছে। এটা যদি তাদেরকে গিভ আপ করতে হয়, তাদের যদি কিয়েভ লুজ করতে হয়, সো ডেফিনেটলি এটা শুধু ইউক্রেনের জন্যই লস না, এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির জন্য লস, আমেরিকার জন্য লস। আফটার আমেরিকা প্রোভাইড সো মাচ মানি অ্যান্ড অল দোজ থিংস দ্যাট আমেরিকা হ্যাজ বিন টকিং, মানে তারা এত বছর বলে আসতেছে সেকেন্ড অর্ডার পর থেকে যে আমেরিকা but what's happening here? America is backing off. So that's not the right signal for some other countries যেটা আমরা হয়তো এখন দেখতেছি, তাইওয়ান বা চায়নার যে যুদ্ধ তার প্রিপারেশনের কথা বলতেছে, যে আলটিমেটলি আমেরিকা ইজ ফলিং বিহাইন্ড। আমেরিকা যারা কথা বলতেছে দে ক্যানট কিপ দেয়ার প্রমিস, এবং আমেরিকার ইকোনমি যদি উইক হয়ে যায়, যদি রিসেশন আসে, আমেরিকা ইজ অলরেডি $34 trillion in debt, 140% of their GDP, then you know what, people will start thinking differently, এবং আমাদের যেসব এনিমি আছে they will be stronger, they will be taking again some action against us. That will be, we have to pay big price. যেটা ইউক্রেনের নেতা জেলেনস্কি বলছিল যে you will see what happened, the pain you will see. এ হয়তো অত সুন্দর করে হয়তো সে ইমোশনাল ছিল বলতে পারেনি, কিন্তু লং রান আমেরিকার এই পলিসির কারণে আমেরিকা হ্যাজ টু পে বিগ টাইম ইন লং রান, সেটাই সে বলতে চাচ্ছিল। সৈয়দ মাহমুদুল্লাহ, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরতে চাই। গতকালকেও আপনার সঙ্গে আলোচনা করছিলাম ফলকার তুর্কের একটি মন্তব্য নিয়ে, সেটি হলো যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলছিলেন যে যখন জুলাই অভ্যুত্থান হচ্ছিল তখন সেনাবাহিনীকে জনগণের উপর গুলি চালাতে
নিষেধ করা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন থেকে, এবং বলা হয়েছিল যদি এটি করা হয় তাহলে তোমাদেরকে শান্তিরক্ষী মিশনে তোমাদের সৈন্য আমরা আর আনবো না। অবশ্য এটি নিয়ে বাংলাদেশে নানা আলোচনা চলছে। অবশেষে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে, যেটিতে বলা হয়েছে যে না, সেনাবাহিনীকে এ ধরনের কোনো কথা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেননি, এবং তারা বলছে এটি সরকারকে বলতে পারে, তৎকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে বলতে পারে, তাদেরকে কোনো এই ধরনের বক্তব্য দেওয়া হয়নি বলে তারা স্পষ্ট করেছে। এই বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্যটাও শুনতে চাই। আমি যদি জানি ডকুমেন্টারি এভিডেন্স না, কিন্তু আমি যদি কিছু কিছু পাবলিশ রিপোর্ট থেকে দেখা যাচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে ভলকারটুক সম্ভবত একটা ব্রেভার্ডো করেছেন, তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। জাতিসংঘ পক্ষ থেকে বলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই ধরনের তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, ভীতি প্রদর্শন করা হয়েছিল, এটা করলে আমরা জাতিসংঘে তোমাদের যে শান্তি বাহিনী সেটাতে যাতে তোমাদের থেকে সব বন্ধ করে দেয় সে ব্যবস্থা করবো বলে। ওই আগের 1/11 ব্যাপারে যেরকম একটা হয়েছিল এবারও তাই সেরকমই ঘটনা ঘটেছে। ভলকারটুক একটু অতিরিক্ত করছেন, তিনি পৃথিবীর অন্যান্য যত জায়গায় অশান্তি হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে পৃথিবীতে, সেগুলার ব্যাপারে কিছু করলেন না, কিছু করতে পারলেন না। হঠাৎ এই ব্যাপারে তিনি একেবারে বাহাদুরি নেওয়ার জন্য এইসব বড় বড় কথা বলছেন। আসলে তিনি বলেছেন এটা তো বাংলাদেশ সেনাবাহিনী অস্বীকার করছে। তো আমি জানি না, তিনিও হয়তো আনঅফিসিয়ালি তার দায়িত্বের ক্ষমতার বাইরে গিয়ে বলেও থাকতে পারেন কাউকে, কিন্তু সরকারকে আনুষ্ঠানিকভাবে সম্ভবত জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এবং বাইডেন প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? আমরা ঘুরে ফিরে 1/11 সময় এই কথাটি ব্যাপক প্রচলিত ছিল যে তখনকার সেনাবাহিনীকে এই কথা বলে চাপ দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা তো আসলে দায়িত্ব নিতে চাই না, আমাদেরকে জাতিসংঘ থেকে এই ধরনের কথা বলা হয়েছে যে তোমাদের শান্তিরক্ষী মিশন পাঠাবো না। অর্থাৎ সেনাবাহিনীকে শান্তিরক্ষী মিশনে পাঠানোর কথা বলে তো তাহলে যে কোনো কিছুই তাদের দ্বারা করিয়ে নেওয়া সম্ভব। এই যে সেনাবাহিনীর এক ধরনের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আসার ব্যাপারে ভয় কাজ করা, সেটি দিয়ে তো বাংলাদেশের ভিতরে অন্য কোনো স্বার্থ হাসিল করা সম্ভব হয়। একদম সম্ভব। তৃতীয় বিশ্বের দুর্বল দেশগুলো দেখুন, যুক্তরাষ্ট্রে অনেক অপরাধের মতো কাজ হয়, অন্যায় কাজ হয়, অগণতান্ত্রিক কাজ হয়, পার্লামেন্ট ভবন আক্রান্ত হয়। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত বা আমাদের নেপালের রাষ্ট্রদূত তিনজনে মিলে জয়েন্ট স্টেটমেন্ট দেবে তোমাদের এখানে কি সব হচ্ছে এগুলো বন্ধ করো। এরকম বাংলাদেশে এই যে বিদেশি রাষ্ট্রদূতরা আজকে অমুক নেতার সাথে কালকে অমুক দলের সাথে মিট করছেন, তাদের স্টেটমেন্ট দিচ্ছেন, আমাদের ওখানে রীতিমতো ভাইসরয়ের মতো রীতিমতো এদের উপরে খবরদারি করেন। এটা দুঃখজনক ব্যাপার। তৃতীয় বিশ্বের দেশগুলোতে, দুর্বল দেশগুলোতে এগুলো তারা করে, তারা মানে কিং মেকার এগুলো হয়, তারা প্যালেস ক্লিক করে, এগুলো করে কোনো একটা পার্টিকুলার পার্টিকে তারা একসময় সমর্থন করে আর একসময় সমর্থন উইথড্র করে, এই করে চলেছে তাদের স্বার্থ, তাদের গ্লোবাল এবং রিজিওনাল যে স্ট্র্যাটেজি তার স্বার্থে এই কাজগুলো তারা করে থাকে। দুঃখজনক, কিন্তু এটা হয়ে থাকে। 2 নম্বর, আপনার মনে আছে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে যেহেতু সামরিক বাহিনীকে তলব করা হলো মানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, ওবায়দুল কাদের মন্ত্রিসভার মিটিং থেকে বেরিয়ে এসে বললেন তার উই হ্যাভ টোল্ড দেম শুট অন সাইট, মানে প্রতিবাদের উপরে, বিক্ষোভকারীদের উপরে শুট অন সাইট, তারা কথা না শুনলে শুট অন সাইট পাত্তাই, তার আগেই ওই নির্দেশ হয়তো চলে গেছে যে তো করবে না। এবং আমাদের সামরিক বাহিনী নিজের দায়িত্ববোধ থেকে হোক, বাইরের চাপে যে কারণে হোক না কেন, জনসাধারণের উপরে যে মানে আমাদের সেনাবাহিনী গুলি বর্ষণ করেনি, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত একটা মঙ্গল তারা স্থাপন করলো। ভবিষ্যতে তারা মানে তারা ক্ষমতা গ্রহণ করে। এর আগে আপনার মনে আছে এরশাদ যখন মানে আর্মি চিফ মইন কি ওনার নাম কি ছিল, জেনারেল নুরুদ্দিনকে বলেছিলেন, আমার সেনাবাহিনী এটাতে ইনভলভ না, আপনার পক্ষে জনগণ আপনার বিরুদ্ধে এমন যে অবস্থা, এখন সেনাবাহিনীকে তাহলে লোকের উপরে গুলি করতে হবে, উই আর নট গোয়িং টু ডু দ্যাট। তার অত্যন্ত মানে অনুগত একজন জেনারেল কথা বলেছেন। ফলে আমাদের দেশে জেনারেল নুরুদ্দিন করেছেন, 9/11 1/11 টাইমে হলো, এবারও হলো। আমি এটাকে অত্যন্ত একটা সুস্থ
প্রক্রিয়া বলে মনে করছি। আমি আশা করব আমাদের সেনাবাহিনী, সামরিক বাহিনী অন্তত এগুলার থেকে দূরে সরে থাকবে। জি, একেবারে এই শেষ 1 মিনিটে শেখ আল মামুন, আপনার কাছে জানতে চাই, গার্ডিয়ানে প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে গাজার মতো বিধ্বস্ত অবস্থায় রেখে গেছেন। রাজনৈতিক বিষয়টা আমরা একটু কম যেতে চাই। গার্ডিয়ানের এই রিপোর্টের একটা অংশে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি বলা আছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বলা হচ্ছে ডক্টর ইউনূস প্রশাসন কিছুটা বিপাকে পড়েছে, কারণ জো বাইডেনের সঙ্গে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা স্বার্থ ছিল, এবং এই কারণেই ইলন মাস্কের স্টার্লিংকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশে। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, আপনার কাছেও কি তাই মনে হয়? Well, definitely, Trump is a business person. He believes in transaction. But yeah, Dr. Yunus is economist. He's a very wise guy. Unfortunately, Bangladesh is not is a Gaza Strip right now. The Gaza Strip is there's 90% of the building has been destroyed. Their whole population, 2 million people are depending on the foreign aid, and they're living one time a day, eating once a day. So definitely, Bangladesh is the 35th in terms of the GDP. But after, it's not our expectation, definitely. Bangladesh did so much corruption and abuse of the power, definitely in all these things. But Bangladesh has a huge potential. তাদের একটা educated group আছে, এবং তাদেরকে যদি properly utilize করা যায়, বাংলাদেশ should have been অনেক সামনের দিকে যাওয়ার কথা ছিল। অনেক সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করছেন, এবং আপনাদের দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের মূল্যবান মতামত এবং সবার জন্য ধন্যবাদ জানিয়ে, দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবারও দেখা হবে রাত 8টায়। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।